আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইসলাম লিগ্যাল সলিউশন বিডি.কম এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি নতুন বিষয় আলোচনা করার জন্যে। সেটা হলো আমরা প্রায়শই দেখতে পাই যে অনেক ব্যক্তি তিনি সরল বিশ্বাসে জমির মালিকানার কাগজপত্র দেখে তিনি এই সম্পত্তিটি ক্রয় করেন। সাবসিকুয়েন্টলি দেখা যায় যে এই সম্পত্তি নিয়ে যিনি সম্পত্তিটি বিক্রয় করেছেন তিনি এবং তার অন্য কোনো ওয়ারিশের সাথে বা কোনো তৃতীয় পক্ষের সাথে কোনো দেওয়ানি আদালতে এই সম্পত্তি নিয়ে মোকদ্দমা যদি চলমান থাকে, সেক্ষেত্রে এই মামলা চলাকালীন সময় সম্পত্তি ক্রয় করার এই যে ক্রেতা ভবিষ্যৎ কী হতে পারে, এরকমের বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের সম্মুখে আসে। সেক্ষেত্রে আইনের যে পরিভাষা, যেটা আমরা বলতে পারি যে সম্পত্তি হস্তান্তর আইন 1882, এই আইনের 52 ধারার বিধান মোতাবেক তিনি প্রতিকার পেতে পারেন, যেটাকে আমরা বলে থাকি যে এই মামলা চলাকালীন সময় যে সম্পত্তি হস্তান্তর, এটাকে লিজ পেন্ডেন্স বলে। লিজ পেন্ডেন্সটা হচ্ছে মামলা চলাকালে সম্পত্তি হস্তান্তর হলে তার ফলাফলটা কী হবে। সম্পত্তি হস্তান্তর আইনে 52 ধারার নীতিতে ধারণ করে যে এই ধারার বিধান হল এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে কোনো স্থাবর সম্পত্তি নিয়ে কোনো মোকদ্দমা চলমান এবং এই মোকদ্দমাটি যদি ষড়যন্ত্রমূলক না হয়ে থাকে, অর্থাৎ মামলাটা যদি মিথ্যা কারণ হয় এবং যিনি করেছেন তার কোনো আইনগত এই সম্পত্তিতে আদৌ কোনো অধিকার নাই এবং যিনি দাতা শুধুমাত্র তাকে যদি হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি করে থাকেন, তাহলে তিনি এই হস্তান্তরে কোনো বাধা নেই। ওই মোকদ্দমার কোনো পক্ষই যদি এই মোকদ্দমাটা সত্যি হয়, তাহলে সাধারণত কোনো পক্ষই এই সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না আদালতের পূর্ব অনুমতি ব্যতীত। এই যে আদালতের পূর্ব অনুমতি ব্যতীত যে হস্তান্তর, এটাই হলো লিজ পেন্ডেন্স। আইনের অত্র নীতিকে সাধারণত যে লিজ পেন্ডেন্স হিসাবেই পরিচিত। কাজেই দেখা যায় যে মামলা চলাকালীন সময়ে হস্তান্তরের পূর্বে যদি সংশ্লিষ্ট আদালতের অনুমতি নেওয়া হয় কিংবা উক্ত মামলাটি যদি ষড়যন্ত্রমূলক বা তৃতীয় পক্ষ হস্তান্তর গ্রহীতাকে ঠকানোর উদ্দেশ্য হয়ে থাকে, এখানে যদি ফ্রডুলেন্ট মাইন্ড বা ফোর্সড হয়ে থাকে বা ম্যালাফাইড ইন্টেনশন থাকে, তাহলে এই লিজ পেন্ডেন্সের নীতি সেক্ষেত্রে কার্যকর হবে না। এখানে উল্লেখ্য যে লিজ পেন্ডেন্সের নীতি যদি কেউ লঙ্ঘন করে কোনো সম্পত্তি হস্তান্তর করা হয়, তাহলে এই হস্তান্তরটি বয়েড বা বাতিল নয়, বরং উক্ত মামলার ফলাফলের দ্বারা নির্ধারিত হবে মাত্র। অর্থাৎ উক্ত হস্তান্তরকারী মোকদ্দমায় জয়লাভ করলে হস্তান্তর গৃহীতা তার স্থলাভিষিক্ত হবে।
সে কারণে উক্ত হস্তান্তর গৃহীতা মামলা চলাকালে মোকদ্দমাটিতে পক্ষভুক্ত হয়ে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে কিংবা ডিক্রির বিরুদ্ধে আপিল বা প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারবেন। এমনকি ক্ষেত্র বিশেষে উক্তরূপ হস্তান্তর গৃহীতা যদি উক্ত মোকদ্দমার বিষয় অবগত না থাকে, তিনি যদি সরল বিশ্বাসে এই ক্রয় করে থাকেন, তবে তিনি এই সম্পত্তি হস্তান্তর আইনের ৪১ ধারা মতে তিনি উত্তম সত্ত্ব অর্জন করতে পারেন। অর্থাৎ এই সম্পত্তি হস্তান্তর আইনের ৪১ ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তির সরল বিশ্বাসে কোনো ব্যক্তির দখল এবং তার মালিকানার কাগজপত্র যথাযথ দেখে তিনি যদি ক্রয় করে থাকেন, তাহলে যিনি হস্তান্তর দাতা তার চেয়ে এই গৃহীতার সত্যটা আরও অধিকতর আইনানুগ এবং মজবুত হবে। তাহলে আমরা দেখি সম্পত্তি হস্তান্তর আইনের ৪১ ধারা আমাদেরকে কি বলে। দৃশ্যমান বা কৃত্রিম মালিকের নিকট থেকে পণ বা মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে যদি কোনো ক্রেতা উক্ত সম্পত্তি ক্রয় করে, তবে তিনি উত্তম সত্ত্ব অর্জন করবেন। সম্পত্তি হস্তান্তর আইনে ৪১ ধারার বিধান হল, যখন প্রকৃত মালিকের ব্যক্ত বা অব্যক্ত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি কৃত্রিম বা দৃশ্যমানভাবে কোনো সম্পত্তির মালিক হিসেবে থাকে, অর্থাৎ যদি কোনো ব্যক্তির নামে রেকর্ড অফ রাইট যেমন আরএস, এসএ, সিএস, বিআরএস বা সিটি জরিপ, এগুলো কোনোটা যদি তার নামে থাকে এবং তিনি যদি সরকারকে খাজনা প্রদান করে থাকেন, এইসব যে ডকুমেন্টারি যে দৃশ্যমান, তাতে যদি মনে হয় যে তিনি সম্পত্তির মালিক এবং তিনি যদি সম্পত্তি দখল করে থাকেন, এবং সেই অবস্থায় পণ মূল্যের বিনিময়ে যদি উক্ত সম্পত্তি কারো নিকট বিক্রি করে, তখন ওই বিক্রিটিকে উক্ত প্রকৃত মালিক বাতিল করতে পারে না। অর্থাৎ কৃত্রিম বা দৃশ্যমান মালিকের নিকট থেকে পণ বা মূল্যের বিনিময়ে ক্রেতা উক্ত সম্পত্তিতে উত্তম সত্ত্ব অর্জন করে। যিনি উহা সরল বিশ্বাসে ক্রয় করেছিলেন, তবে এই দ্বারা প্রযোজ্য প্রয়োগের জন্য শর্ত হল যে যিনি ক্রেতা তিনি বিক্রেতাকে বিক্রয়ের অধিকার সম্পর্কে যুক্তিসঙ্গত অনুসন্ধান করেছিলেন এবং তিনি সরল বা সৎ বিশ্বাসে তিনি ক্রয় করেছিলেন। এই দুইটা জিনিস তাকে প্রমাণ করতে হবে যে তিনি তার যে ডকুমেন্টগুলো বিক্রেতা দেখিয়েছিলেন, তিনি সেটাকে দেখেছেন যে তার নামেই আছে এবং তিনি দখলে আছেন এবং তিনি এই যে সম্পত্তিটা যথাযথ মূল্য দিয়ে সরল বিশ্বাসে তিনি ক্রয় করেছেন এবং বিক্রেতা তাকে ওই সম্পত্তির দখল হস্তান্তর করেছে। এটা যদি হয়, তাহলে যিনি বিক্রেতা তার চেয়ে যিনি ক্রেতা তার সত্যটা অধিকতর ভালো হবে। এখন দেখেন, এখানে এই সম্পত্তি হস্তান্তর আইনের ৪৩ ধারার যে বিধানটা আছে, এটা আরেকটু আপনাদেরকে এখানে নিতে হবে যে কখন কিভাবে এই রকম সম্পত্তি যদি কেউ বিক্রি করে, যখন তিনি পরিপূর্ণ মালিকানা অর্জন করে নাই, অর্থাৎ লিসপেন্ডেন্স, যে একটা মকদ্দমা বা মামলা চলাকালীন সময়ে তিনি হস্তান্তর করেছেন, কিন্তু এই মামলা চলাকালীন সময়
তার সত্য নির্ধারিত হয় নাই, কিন্তু সত্য নির্ধারিত হওয়ার পূর্বেই তিনি সম্পত্তি হস্তান্তর করেছেন। সাবসিকুয়েন্টলি দেখা গেল যিনি দাতা তিনি এই সম্পত্তি আদালতের রায়ে তিনি প্রাপ্ত হয়েছেন। এই সম্পত্তি আদালত থেকে প্রাপ্ত হওয়ার পর তিনি বিক্রেতাকে বলতে পারবেন না যে এই সম্পত্তি আপনাকে দেওয়া যাবে না, যে কারণ আমি আপনাকে যখন বিক্রি করেছি তখন তো আমার এই সম্পত্তির মালিকানাই ঠিক ছিল না। যেহেতু আপনি বিক্রি করেছেন এবং বিক্রি করার পরে আপনি যখন এটার মালিক হয়ে গেছেন তখন আপনি আর তাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না। এটাই সম্পত্তি হস্তান্তর আইনের ৪৩ ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখি যে সম্পত্তি হস্তান্তর আইন এর ৪৩ ধারা আমাদেরকে কি শেখায়। যদি কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তির মালিক না হওয়া সত্ত্বেও প্রতারণামূলকভাবে কিংবা ভুল কর্মে নিজেকে উপস্থাপন করে সে উক্ত সম্পত্তি হস্তান্তর করতে সক্ষম এবং সে মতে সে উক্ত সম্পত্তি পণের বিনিময়ের মূল্যে হস্তান্তর করে, অর্থাৎ এখানে তিনি টাকা পয়সা নিয়ে যদি হস্তান্তর করে তবে পরবর্তীতে উক্ত দাতা ওই সম্পত্তির শর্ত স্বার্থ অর্জন করলে ওই গৃহীতার ইচ্ছা অনুযায়ী উক্ত হস্তান্তরটি কার্যকর হবে এবং দাতা যে এস্টপেল নীতি অনুযায়ী উক্ত ভূমির সত্ত্ব দাবি করা হতে বারিত হবেন, অর্থাৎ যিনি দাতা তিনি এই সম্পত্তি আর দাবি করতে পারবেন না। তাহলে উদাহরণস্বরূপ আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা সম্পত্তির মালিক ধরেন সালাম সাহেব। এই সালাম সাহেব তিনি জীবিত থাকা অবস্থায় তার ছেলে ধরেন কালাম সাহেব, কালাম সাহেব এই সম্পত্তিটা রফিক সাহেবের কাছে বিক্রি করে দিয়েছে। এখানে লক্ষণীয়টা দেখেন যে কালাম সাহেব কিন্তু তার বাবা জীবিত থাকা অবস্থায় ওই সম্পত্তির তিনি মালিক না। মালিক না থাকা সত্ত্বেও তিনি সম্পত্তিটা বিক্রয় করেছেন এবং রফিক সাহেব সেটা সরল বিশ্বাসে পণ মূল্য দিয়ে ক্রয় করেছেন। সেক্ষেত্রে দেখা গেল এই ঘ কিন্তু এখানে কোনো সত্য অর্জন করে নাই, তবে ঘ এই দলিলটি বলবৎ থাকা অবস্থায় ক মারা গেল। মানে এই যে প্রথম পক্ষ যখন মারা গেল আবুল সাহেব, তার ছেলে যে কালাম সাহেব তিনি এখন সম্পত্তির বাবা মারা যাওয়ার সাথে সাথে তিনি মালিক হয়ে গেছেন। এই মালিক হয়ে যাওয়ায় তিনি ওয়ারিশ হিসেবে সম্পত্তির সত্ত্ব অর্জন করলেন। তখন তার এই বাবার সম্পত্তি ক্রেতা পাবে না এটা তিনি বলতে পারবেন না, কারণ যে রফিক সাহেব তখন সত্ত্ব অর্জন করেননি, বরং এই রফিক সাহেব ইচ্ছা অনুযায়ী তিনি যদি দলিলটি বহাল থাকে বলবৎ থাকে তাহলে এই সম্পত্তির মালিক রফিক সাহেব অর্থাৎ যিনি ক্রয় করেছেন তিনিই মালিক বলে গণ্য হবেন। এক্ষেত্রে যে মাঝখানে যিনি ইতিপূর্বে সম্পত্তিটি বিক্রি করেছিলেন তিনি মালিক ছিলেন না, এই কথা বলে তিনি এই দলিলটাকে বাতিল করতে পারবেন না এবং এই সম্পত্তির যে দখল থেকেও তাকে বিচ্যুত করতে পারবেন না। তাহলে আমরা মূল আলোচনায় আবার একটু যেতে চাই, যেটা আমরা বলেছিলাম যে কোনো মামলা চলাকালীন অবস্থায় যদি কোনো পক্ষ তার সম্পত্তি হস্তান্তর করে থাকে এবং যিনি এই সম্পত্তি ক্রয় করেছেন তিনি নির্ধারিত বাজার মূল্য দিয়ে সরল বিশ্বাসে ক্রয় করেছেন এবং তিনি যদি সম্পত্তির দখল প্রাপ্ত হয়ে থাকেন তাহলে এই লিসপেন্ডেন্স নীতি তাকে কোনো
ওই জন্যে তার এই ক্রয়টা বাতিল হবে না, বরং যেই মামলা চলমান আছে ওই মামলার শেষ বিচার, অর্থাৎ যিনি এই মামলায় রায় পাবেন, অর্থাৎ যিনি ক্রয় করেছেন তার ভেন্ডর যদি এই সম্পত্তি রায় পান বা মালিকানা আদালত কর্তৃক ঘোষিত হয়, তাহলে এই যিনি ক্রয় করেছেন তিনি এই সম্পত্তির মালিক বলে বিবেচিত হবে। আর এই ক্রেতা যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি যদি ওই মামলায় হেরে যান, তাহলে তিনি এই সম্পত্তিতে তিনি কোনো সত্য স্বার্থ থাকবে না। তবে হ্যাঁ, এই রায়ের বিরুদ্ধে যিনি এই লিসপেন্ডেন্স অর্থাৎ মামলা চলাকালীন সময় সম্পত্তি ক্রয় করেছেন তিনি উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারবেন এবং এই মামলায় তিনি পক্ষভুক্ত হয়ে যথাযথভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এই লিসপেন্ডেন্স নীতিটা আমি আরও একবার আপনাদেরকে রিপিট করতে চাই এ কারণে যে মামলাটা অবশ্যই হতে হবে যে ফ্রডুলেন্ট, একটা কেউ দাবি করলো বা ষড়যন্ত্রমূলকভাবে বা কাউকে হয়রানি করার উদ্দেশ্যে, বা তিনি এই সম্পত্তি আদৌ মালিক নন এবং তার পাওয়ার আদৌ কোনো অধিকার নাই, সেই ক্ষেত্রে এই লিসপেন্ডেন্স নীতিটা আদৌ কার্যকর হবে না। এবং মামলাটা যদি সত্যি সত্যি সেখানে এরকমের তার পাওয়ার সম্ভাব্যতা থাকে এবং উভয় পক্ষ এই বিষয়টা অবগত থাকে, সেক্ষেত্রে এই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয়। কিন্তু যদি আদালতের অনুমতি নাও নেয় তাহলেও এই দলিলটা বাতিল হবে না। তখন এই মামলা রায়ের উপর নির্ভর করবে যে এই দলিলের ভবিষ্যৎ কী হবে। তাহলে আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।